আসসালামু আলাইকুম। গল্পের আলাপন চ্যানেলে আপনাদের স্বাগতম। পড়ছি আমির হাওলাদার এক ছদ্মবেশের উপাখ্যান পর্ব ২। ঘণ্টা কয়েক আগে ওয়েটিং রুমে মজিদ হাওলাদার বসেছিলেন সোফায় একদম কিনারায়। চোখ দুটো তীক্ষ্ণ। বহু বছরের রাজনীতি আর অন্ধকারের ব্যবসা মানুষকে যে ধরনের চোখ দেয়, ঠিক সেই রকম দুটো চোখ। আমি ঢুকতেই তিনি উঠে দাঁড়ালেন। দুইজন মুখোমুখি বসল। প্রথম কিছুক্ষণ কাজের কথা হলো। চট্টগ্রাম বন্দরের নতুন চালানের জটিলতা তৈরি হয়েছে। নারায়ণগঞ্জের একটি রুটে অপরিচিত উপস্থিতির গন্ধ পাওয়া যাচ্ছে। ময়মনসিংহ থেকে যে খবর এসেছে তাও আশা ব্যঞ্জক নয়। আমি শুনল, কখনো মাথা নাড়ল, কখনো একটি কথা বলল। কোনো সমস্যা নেই, তাকে স্পর্শ করল না। এ সময় ইতস্ত করে মজিদ হাওলাদার বললেন, তোর বাড়িতে যেতে বলবি না আমাকে? আমি ঠান্ডা গলায় বলল, বিজনেস পার্টনারদের বাড়িতে নিতে হলে প্রতিদিনই কাউকে না কাউকে নিতে হবে। মজিদ কণ্ঠ ভারী করে বললেন, আমি কেবলই তোর বিজনেস পার্টনার? তোর বাবা না? তোর রক্ত না? আমির মাথা তুলে মজিদের চোখে চোখ রেখে বলল, যেদিন আমার মেয়ে খুন হয়েছে সেদিন আপনার ছেলেও মরে গেছে। আপনার সামনে এখন যে বসে আছে সে কেবল আপনার ব্যবসার পার্টনার। তার বাইরের রক্তের টান খোঁজার চেষ্টা করবেন না। মজিদ হাওলাদার কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর দীর্ঘশ্বাস ফেলে বললেন, বড্ড বেশি আবেগ নিয়ে কথা বলছিস বাপ। আবেগ নয়, হিসাব। হিসাব? পারিজা আমার রক্ত, আমার নাতনি। ওর জন্য আমার কলিজা কি পড়েনি? কিন্তু নরকের ব্যবসায় নামলে মাঝে মধ্যে নিজের কলিজার টুকরো দিয়েও আগুনের উত্তাপ সইতে হয়। এই পথে হাঁটলে সেটা জেনেও হাঁটতে হয়। সেটা তুই ভালো করে জানিস। বিষ সবাই গিলতে পারে, যারা হজম করতে পারে তারাই টিকে থাকে। ক্ষমতার জন্য বলি দেয়াকে কুরবানি বলে, খুন হওয়া বলে না। আমির কথা বলল না। কথা বললেই ভেতরের আগুনটা বেরিয়ে আসবে। এখন আগুন দেখানোর সময় নয়। সময়ের আগে আগুন দেখালে শিকার হয়ে যায়। শিকার সরে গেলে সুযোগ যায়, সুযোগ পেলে প্রতিশোধ যায়। মজিদ মোটামুটি নেত্রকোনার সব নেটওয়ার্ক, পুলিশ, পলিটিক্স, গুন্ডা বাহিনী নিয়ন্ত্রণ করতেন। তাকে এবং তার দুটো হাত খলিল ও রিদওয়ানকে সরিয়ে দেওয়া মানে নিজের পায়ের নিচে কুড়াল মারা। এই তিন স্তম্ভ সরে গেলে পুরো পাতালগড় আর সাপ্লাই চেইনের বিশাল ভার তাকে একাই বইতে হবে, যা এক প্রকার আত্মঘাতী সিদ্ধান্ত। তার সাম্রাজ্য কোনো ইটের দেয়াল নয় যে একটা ইট ধসে শুধু সামান্য গর্ত হবে। তার সাম্রাজ্য মাকড়সার জালের মতো। জালের কেন্দ্রে আমির বসে থাকলেও এর প্রতিটি সুতো ধরে রেখেছে তার নিজের বাপ চাচা, ভাইয়েরা আর দেশের দীর্ঘস্থানীয় রাজনৈতিক নেতারা। আমির যদি আজ ক্রোধের বশে জালের একটি সুতো ছিঁড়ে ফেলে, তবে সেই কম্পন মুহূর্তে পৌঁছে যাবে পক্ষের কাছে। তারা বুঝে যাবে জালের মালিক আজ দুর্বল। তখন তারা হায়নার মতো ঝাঁপিয়ে পড়বে। আমির চায় না এই ক্ষমতার লড়াইয়ে শিকারী নিজেই শিকারে পরিণত হোক। তার সঙ্গে বিপদ পড়ুক পদ্মজারও। তার এক পা কাদায় পড়লে শত্রুরা 10 পা এগিয়ে যাবে পদ্মজার দিকে। তাই এই রক্তক্ষয়ী খেলা তাকে অসীম ধৈর্য ধরতে হচ্ছে। তাছাড়া তার আসল শত্রু নিজের রক্ত নয়, বরং পর্দার আড়ালে ক্ষমতাধররা, যাদের নীল নকশায় পাড়িজার হত্যাকাণ্ড ঘটেছিল। তারা বাবা আর চাচা তো কেবল অস্ত্র, তুচ্ছ অস্ত্র। ভেঙে কোনো লাভ নেই। কাটতে হবে সেই হাতকে যে হাত এই অস্ত্র চালিয়েছে। তাই এই বিষবৃক্ষের 3 শাণিত অস্ত্র মজিদ, খলিল আর রিদওয়ান সে এখনও নষ্ট করবে না। এদের ঢাল হিসেবে ব্যবহার করে পৌঁছাবে মূল খুনির উচ্চতায়। তাদের সমান ক্ষমতাধর হয়ে তবেই সে চূড়ান্ত আঘাত আনবে। সেটুকু ক্ষমতা পেতে যদি আরও এক যুগ অপেক্ষা করতে হয়, আমির তাতে প্রস্তুত।
মজির হাওলাদার এদিক ওদিক একবার তাকালেন, তারপর আলমগীরের দিকে ফিরলেন। বললেন, রিদওয়ান কোথায়? আলমগীর অবাক হয়ে বললেন, এখানেই তো ছিল। আমিরের চোখ দুটো জ্বলে উঠল। রিদওয়ান এসেছে। সে চেয়ার ছেড়ে উঠল। কোনো কথা না বলে উল্টো ঘুরে দ্রুত হাঁটতে শুরু করলো। মজিদ পেছন থেকে ডাকলেন, আমির, বাবু। আমিরের দ্বিতীয় অফিসটি ছিল মগবাজারের এক নির্জন গলির পুরনো আমলের এক বিশাল দালানি। দালানটির বয়স কম করে হলেও 50-এর ছাড়িয়ে গেছে। এখানেই বসে তার অবৈধ কার্যকলাপ, সকল গোপন বৈঠক। এখানেই ফিসফিস করে রচিত হয় নানান ষড়যন্ত্রের নীল নকশা। অফিস রুমের ঠিক গা ঘেঁষে একটা ছোট গোপন কক্ষ। বাইরের কোলাহল সেখানে পৌঁছায় না, রাস্তার ধুলো গন্ধও না। কক্ষটি আমিরের একান্ত ব্যক্তিগত আশ্রয়। ঘরের একদিকে দেয়ালে টাঙানো পদ্মজার এক বিশাল বাঁধানো ছবি। রিদওয়ান সেই ছবিটির সামনে দাঁড়িয়ে আছে, কামনার বিকৃত লালসা তার দৃষ্টিতে। সে ধীরে ধীরে হাত তুলল, আঙুলের ডগা স্পর্শ করল ছবির মসৃণ কাজ ঠিক পদ্মজার গালের ওপর। বিড়বিড় করে বলল, কি করলে তোমাকে পাবো? তখনই আমির ঝড়ের বেগে ঘরে ঢুকলো। রিদওয়ানের হাত তখনও ছবির গায়ে। আমির এক মুহূর্তে থমকে দাঁড়ালো। তার পুরো শরীরে বিদ্যুৎ খেলে গেল। তারপর গর্জে উঠল, হাত ছড়া বান্দির বাচ্চা! রিদওয়ান চমকে ঘুরে তাকালো। আমির বাঘের মতো ঝাঁপিয়ে পড়ল তার ওপর। ডান মুষ্টি শূন্য ঘুরে এসে রিদওয়ানের চোয়ালে বজ্রপাতের মতো লাগলো। রিদওয়ান ছিটকে গিয়ে পড়ল সোফায়, পুরো শরীর ঝাঁকুনি খেল। পরক্ষণেই সে উঠে দাঁড়ালো, ঠোঁটের রক্ত মুছে বলল, তুই আমার সাথে বেইমানি করছিস আমির। কথা ছিল ওকে আমার জন্য তুলে আনবি, অথচ দিনের পর দিন তুই নিজেই ওকে ভোগ করছিস। বেইমানের বেইমান। অনেক বেইমানি দেখছি জীবনে, কিন্তু তোর মতো বেইমান দেখি নাই। কথাগুলো বিষের মতো আমিরের কানে ঢুকলো। তার চোয়ালে পেশি শক্ত হয়ে উঠল। সে এদিকে গিয়ে রিদওয়ানের বুকের পাঞ্জাবি মুঠো থাবলে ধরল। কিরমির করে বলল, মুখ সামলে কথা বল শুয়োর। পদ্মজা আমার বউ, আমার বউ। তোর মতো লম্পটের সাহস হয় কি করে ওর ছবিতে হাত দেওয়ার? তারপর যা হলো তাকে আর লড়াই বলা যায় না, ঝড় বলেই ঘটনাটির সঙ্গে ন্যায় হয়। দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হলো। টেবিলের উপর রাখা ল্যাম্পটা হুড়মুড়িয়ে মেঝেতে পড়ল। কাঁচ ভেঙে চারিদিকে ছড়িয়ে গেল। ফাইলের স্তূপ আছড়ে পড়ল। কাগজ উঠতে লাগলো। আমি রিদওয়ানের কলার চেপে ধরে পুরো শরীরটা তুলে দেয়ালে আছড়ে ফেলল। রিদওয়ান ব্যথায় মুখ বিকৃত করে উঠে দাঁড়ালো। শ্বাস ভাঙা গলায় বলল, ঝামেলা করিস না। 4 বছর তো ভোগ করেছিস, এইবার অন্তত আমাকে দিয়ে দে, ভাগাভাগি কর। আমরাই তো। শব্দগুলো শেষ হওয়াতে আগে আমির এলোপাতাড়ি কিলঘুষি চালাতে শুরু করলো। বিশ্রী গালিগালাজ ছুটছিল তার মুখ থেকে। সেই সঙ্গে উত্তাল কণ্ঠে বলতে লাগলো, ওকে ছুঁতে যাওয়া তোর দূরের কথা, ওর ছায়ার দিকে তাকালেও আমি তোর চোখ উপড়ে নেব। রিদওয়ান ফাটা ঠোঁটে হাসল, বলল, চোখ নিবি নে। পদ্মজা তোর বউ, মনে মনে আমারও বউ। এটা কেউ কেড়ে নিতে পারবে না। আমার মনকে তো আর ছুঁতে পারবি না। আমিরের রাগ এবার ভাষার সীমানা ছাড়িয়ে গেল। সে রিদওয়ানের কলার দুটো চেপে ধরল, বলল, তাহলে তোর মনকে নিয়ে তুই কবরে যা। ঘরে মসজিদ আর আলমগীর ঢুকলো হুড়মুড়িয়ে। মসজিদ দৌড়ে এসে আমিরের হাত ধরে বলল, আমির, ছাড় ওকে, ছাড় বলছি। আলমগীর অন্যদিক থেকে ধরার চেষ্টা করতে করতে বলল, পাগল হলি নাকি? মরে যাবে তো, ছাড়। আমির দুজনকে এত সজোরে ঠেলা দিল যে মজিদ হোঁচট খেয়ে পিছিয়ে গেল। আলমগীর দেয়ালে ধাক্কা খেল। আমির গর্জে উঠল, কেউ মাঝখানে আসবে না। আজ ওর রক্ত দিয়ে আমি ঘরের মেঝে ধুবো, ওর জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবো। রিদওয়ান টের পেল সে আর পারছে না, দম বন্ধ হয়ে আসছে। মরিয়া হয়ে সে পকেটে হাত ঢোকালো। বের হলো একটা ছোট ফোল্ডিং ছুরি। নিজের যতটুকু শক্তি একত্র করে আমিরের উপর ঝাঁপিয়ে পড়ল। ধারালো
ফলাটা আমিরের পিঠে পৌঁছে দিল। রক্ত চুইয়ে বিছিয়ে দিল কাপড়। আমির আর ভয়ঙ্কর হয়ে উঠল। রিদওয়ানের চুল মুঠি খাবলে ধরে শক্ত দিয়ে মেঝেতে আছড়ে দিল। তারপর একের পর এক ঘুষি আসতে লাগলো মুখে, পাঁজরে, মুখে। রিদওয়ানের শরীর ক্রমশ নিস্তেজ হয়ে আসতে লাগলো। আমির তার বুকের উপর হাঁটু গেড়ে বসে বলল, অনেক শখ তোর। পদ্মজাকে মনে মনে বউ ভাবিস? আমার বউকে? বান্দির বাচ্চা! বল, চিৎকার করে বল, পদ্মজা তোর মা লাগে। রিদওয়ান রক্তমাখা মুখে নিয়ে ঘরঘরে কণ্ঠে বলল, কখনো বলবো না। আমির আরও জোরে চেপে ধরল। বল, বলবি না? তোর জিভ আমি আজ ছিঁড়ে ফেলবো। বল শুয়োরের বাচ্চা, বল তোর মা। মরণপণে লড়াই দেখে মজিদ হাওলাদার আর ধৈর্য ধরতে পারলেন না। তিনি এগিয়ে এসে রিজওয়ানের মাথায় সজোরে একটা গাড্ডা মারল। বিরক্ত হয়ে বলল, গাধার বাচ্চা, জেদ করিস না। দেখছিস না আমির পাগল হয়ে গেছে? ও তোকে আজ সত্যি সত্যি কবরে পাঠাবে। জান বাজাতে চাইলে বলে ফেল যা বলছে। আলমগীর রিদওয়ানের দিকে ঝুঁকে বলল, একবার বলে দে না ভাই, তাহলে তো লেটা চুকে যায়। বল পদ্মজা তোর মা হয়। কথাটা বলে আলমগীর ঠোঁট কামড়ে ধরল, যাতে কোনোভাবে হাসি শব্দ বাহিরে বের না হয় আসে। আমিরের মতো মানুষকে একটা সম্বোধন স্বীকার করানোর জন্য এমন পাগলামি করতে পারে, সেটা না দেখলে বিশ্বাস করা কঠিন। আর রিদওয়ানটাও যে কি, জেনে শুনে মৌমাছির চাকে ঢিল ছুড়বে, তারপর কাঁদবে আর কেন কামড়ালো। রিদওয়ান দেখলো চারপাশে ঝাপসা হয়ে আসছে। বুকের ভেতরটা টনটন করছে। বাঁচার আর পথ নেই। সে দাঁতে দাঁত চেপে চোখে বিষের আগুন নিয়ে কোনো রকমে উচ্চারণ করলো, পদ্মজা, পদ্মজা আমার মা, তোর বউ আমার মা। ঘরে এক মুহূর্তে নিস্তব্ধতা নামলো। পরপরই আমিরের ঠোঁটের কোণে ফুটে উঠল হাসি। সে রিদওয়ানের উপর থেকে উঠে দাঁড়ালো, শার্টের হাতা ঠিক করলো, যেন কিছুই হয়নি। তারপর উঁচু গলায় বলল, যেহেতু পদ্মজা তোর মা, সেহেতু সম্পর্কে আমি আজ থেকে তোর বাপ। আলমগীর কপাল চাপড়ে ডাক্তার ডাকতে গেল। ডাক্তার এলে কিছুক্ষণের মাঝে আমিরের পিঠের ক্ষতে হাত দিতে গেলে আমির ঝাঁকুনি দিয়ে সরে গেল। রিদওয়ানকে শুইয়ে দেওয়া হলো লম্বা সোফায়। সে তখনও আধ অচেতন, চোখের পাতা ভারী, ঠোঁটের কোণে রক্ত জমাট বেঁধে কালচে হয়েছে, ডান গাল ফুলে কদম ফুলের মতো হয়েছে, আর ভ্রুর কাছে থেকে তখনও সরু ধারার রক্ত গড়াচ্ছে। ডাক্তার ব্যাগ খুলে বসলেন, তুলা আর স্যালাইন বের করলেন। প্রথমে ক্ষতস্থানগুলোতে আলতো হাতে পরিষ্কার করলেন, তারপর বায়োডিন লাগাতে কাটা জায়গায়। রিদওয়ান যন্ত্রণায় কেঁপে উঠল। ডাক্তার ব্রু কাটাটা কাছে দেখে কাছ থেকে দেখলেন। আলমগীরকে বললেন, আলোটা একটু এগিয়ে ধরুন। আলো এলে তিনি শান্ত গলায় বললেন, দুইটা সেলাই দিতে হবে। অ্যান্টিসেপটিক ইঞ্জেকশন দেওয়া কিছুক্ষণ পরই ডাক্তার দ্রুত দক্ষতার হাতে দুটো সেলাই দিলেন, সুতো বেঁধে কাটলেন। এরপর দু হাতে হালকা চাপ দিয়ে পাঁজর পরীক্ষা করলেন। রিদওয়ান কাতরালো, ভাঙেনি, তবে এক দুটো হাড় মারাত্মক চোট পেয়েছে। বলল, এক্স-রে করলে নিশ্চিত হওয়া যেত, তবে আপাতত ভাঙার লক্ষণ নেই, বিশ্রামে রাখুন। ব্যথানাশক ইঞ্জেকশন দেওয়ার কিছুক্ষণের মধ্যে রিদওয়ান পেশিগুলো ধীরে ধীরে শিথিল হতে শুরু করলো। অ্যান্টিবায়োটিকের প্রেসক্রিপশন লিখে দিয়ে বললেন, 5 দিন নিয়মিত খাওয়াবেন, একটাও বাদ দেবেন না। কাটা জায়গায় গজ রেখে ব্যান্ডেজ বাঁধলেন, ফাটা ঠোঁটে অ্যান্টিবায়োটিক মলম লাগালেন। উঠে যাওয়ার আগে আমিরের দিকে ঘুরে বললেন, পিঠের ক্ষতটা ঠিকমতো পরিষ্কার না করলে ইনফেকশন হবে। আমির শুনলই না, চেয়ারে হেলান দিয়ে চোখ বুজে বসে রইল। জানালার ওপাশে রাতের গাঢ় অন্ধকার, ঘরের ভেতর থমথমে নীরবতা। মেঝেতে তখনও রিদওয়ানের চাপচাপ রক্তের ছিটে। আমির তার ক্ষতবিক্ষত পিঠ নিয়ে কোনো মতে একটা শার্ট গড়িয়ে গোল টেবিলে মিটিংয়ে বসে। ব্যথায় চোয়াল শক্ত হয়ে আছে তার, অথচ চোখের মণি পাথরের মতো স্থির। গম্ভীর গলায় বলল, চট্টগ্রামের চালানটা আমি নিজেই সামলাবো, কাল রাতেই বের হচ্ছি।
অনন্তপুর থেকে সরাসরি সাগরের বুক পর্যন্ত ছটকাটা ছক কাটা হয়ে গেছে। আলমগীর ভ্রু কুঁচকে বলল, এত মানুষ থাকতে তুই কেন যাবি? 4-5 দিনের মামলা। রিদওয়ান যাওয়ার কথা ছিল। ও যখন অকেজো হয়ে পড়েছে তখন আমিই যাই। তা না হয় কবির আর সুলতান যাক। না, আমিই যাব। ওখানে আরও একটা হিসাব চোকানো আছে। আলমগীর আর কথা বাড়ালো না। নিশ্চয়ই ওর যাওয়ার পেছনে বড় একটা শিকার লুকিয়ে আছে। তাছাড়া নারী পাচারে চালানে আমি সতর্কতা সবসময় একটু উগ্র। যতক্ষণ না মেয়েগুলো গন্তব্যে পৌঁছায় তার স্নায়ুগুলো তপ্ত সীসার মতো টান টান হয়ে থাকে। মজিদ নীরবতা ভেঙে বললেন, ঠিক আছে, তাহলে কাল রাতেই আমরা একসাথে গ্রামে রওনা দেব। কি বলিস রিদওয়ান? সোফায় আধশোয়া হয়ে থাকা রিদওয়ান কোনো জবাব দিল না। তার চোখ দেয়ালের দিকে নিবদ্ধ, মুখে একরাশ তিক্ততা। ঘরটা আবারও গুমোট হয়ে আসছিল। তখনই অফিসের ভারী পর্দা ঠেলে ভেতরে ঢুকলো এক নারী ছায়ামূর্তি, আপাদমস্তক কালো বোরকায় ঢাকা। ঠিক মাঝখানে এসে দাঁড়িয়ে এক ঝটকায় বোরখা খুলে সোফায় ছুঁড়ে মারল। পরনে চওড়া লাল শাড়ি, নাম তার আসমানি। আসমানির রূপ ধারালো ছুরির ফলার মতো, চোখের চাউনিতে চরম উদ্ধত্ত। শাড়ির আঁচলটা কাঁধে থেকে কিছুটা আলগা থাকার তার গায়ের ফর্সা রঙের জৌলুসকে আরও উস্কে দিচ্ছে। ঘরের গুমোট ভাব ছাপিয়ে হঠাৎ করে মাদকাময় সুগন্ধ ছড়িয়ে পড়ে। আসমানি সবার মুখের উপর নজর বুলিয়ে বলল, এতগুলো বাঘা বাঘা মরণদের মধ্যে আমার দায়িত্বটা কে নিবে শুনি? মজিদ আমিরের দিকে আর চোখে চেয়ে গলাটা একটু ঝেড়ে নিলেন। ঘরের গুমোট ভাব কাটাতে চাইলেন কিনা বোঝা গেল না, তবে গলায় মেকি করুণা মিশিয়ে বললেন, আমির, মেয়েটা তোর মাজেদা দাদির নাতনি। রক্ত বলতে দুনিয়ার আর কেউ নেই। মাসখানেক আগে মাটাও মরে গেছে ওর। একেবারে অকুলে ভাসিয়ে দিয়েছে। একা মেয়ে মানুষ, এভাবে পথে ঘাটে তো আর ঘুরতে দেওয়া যায় না। তোর অফিসে কোনো একটা হিল্লে করা যায় না? আমির তার চোখের পলকও তুলল না। টেবিলের উপর রাখা ফাইলের পাতায় তার কলমটা খসখস শব্দ চলছে। সে পাথর কঠিন কণ্ঠে জবাব দিল, আমার অফিসে মেয়ে মানুষের কোনো জায়গা নেই। ওকে সোজা গ্রামে পাঠিয়ে দাও। বাড়িতে ঝি চাকর লাগে, সেখানে কোনো কাজে খাটানো যায় কিনা দেখো। আমিরের অবহেলা আসমানের দর্প আর বাড়িয়ে দিল। সে ধমে যাওয়ার তো দূর, বরং এক পা এগিয়ে টেবিলের উপর 2 হাত রেখে খানিকটা ঝুঁকে দাঁড়ালো। তার গায়ের কড়া পারফিউমের ঘ্রাণ আমিরের নাকে গিয়ে ধাক্কা দিল। আসমানি এমনভাবে আমিরকে দেখছে যেন চাউনি দিয়ে তার চামড়া বেদ করে ভেতরে ঢুকে পড়বে। চোখের কোণে ঝরে থাকা কুটিল সম্মোহীন হাসিটা আরও চওড়া করে বলল, লোকমুখে তোমার নাম অনেক শুনেছি, সামনাসামনি দেখার খুব শখ ছিল। দেখলাম দেখার মতোই। বলেই শব্দ করে হাসল। তারপর কণ্ঠস্বরকে একটু খাদে নামিয়ে বলল, একই গ্রামে পাঠিয়ে আমায় নির্বাসন দিও না। কয়টা দিন আমার পাশে থাকো। আমায় একটু চেনো, আমার স্বভাব চরিত্র জানো। আসমানের কাজে লাগানোর মতো হিম্মত তোমার আছে কিনা সেটা তো আগে বোঝার দরকার। তারপর না খেদিয়ে দিও, চলে যাবেন। আমির এবার মুখ তুলল। আসমানের চাউনি দেখে মুহূর্তেই বুঝে নিল এই মেয়ে আপাদমস্তক বিষে ভরা এক ফিতনা। আসমানি সুযোগটা হাতছাড়া করল না। নিজের শাড়ির চাওয়াল লাল আঁচলটা কাঁধ থেকে ইচ্ছাকৃতভাবে খানিকটা আলগা করে দিল সে। উত্তক্ত ভঙ্গিতে বুনো হাতছাড়ি দিয়ে বলল, আর কাজের কথা সে তো এখনো দেখাই নাই। একবার যদি আমার কেরামতি দেখো, ব্যবসা বাণিজ্য সব চুলাই দিয়ে সারাদিন আমারই পাহারা দিবা। মজিদ হাওলাদার গড়ের কোণ থেকে আসমানির কথা খোলাটা খুব সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করছিল। আসমানি এখানে আচমকা উড়ে আসেনি, তাকে দাবার গুটি হিসেবে মজিদ নিজেই চাল দিয়েছে। আমির পদ্মজার মায়ায় পুরোপুরি আচ্ছন্ন, প্রেমী বিভোর। তাই তিনি এমন কাউকে খুঁজছিল যে আমিরের নিরেট একঘেয়েমি জীবনে নতুন উন্মাদনা নিয়ে আসবে।
মজিদ আর চোখে আসমানিকে আবার পরখ করলেন। মেয়েটা সত্যি আগুনের গোলা। পদ্মজার মধ্যে হয়তো স্বর্গীয় শুদ্ধ স্নিগ্ধ আছে, কিন্তু আসমানির ভেতর আছে উগ্র কামুক সৌন্দর্য। ওর টানা টানা চোখ আর চলন বলনে যে শরীরটা টান আছে, ওইটুকুই যথেষ্ট কোনো শক্ত পুরুষের রক্ত অনায়াসে আগুন ধরিয়ে দেওয়ার জন্য। পদ্মাজা যদি হয় ভোরের শীতল শিশির, তবে আসমানি হলো চৈত্রে দুপুরের কড়া রোদ। আসমানি যদি একবার তার কামনার বিষ আমিরের মগজে ঢুকিয়ে দিতে পারে, তবে কেল্লা ফতে। পদ্মজার মায়ার বাঁধন ছিঁড়তে তখন এক পলকও সময় লাগবে না। মজিদ পকেট থেকে পানের বাটা বের করতে করতে গলা ছেঁকে কৌশলে দ্রুত চোখে আমিরের দিকে চেয়ে বললেন, আমির, মেয়েটা যখন বলছে 2-4 দিন থাকুক না, দেখ না কোনো কাজে আসে কি না। চট্টগ্রাম যাবি, দীর্ঘ পথ, 2-3 দিন লঞ্চে কাটাতে হবে, খাওয়া দাওয়া তদারকি একটা ব্যাপার আছে না। পাশে থাকলে একটু সেবা যত্ন করতে পারবে, ফিরে এসে না হয় গ্রামে পাঠিয়ে দিস। কি বলিস আলমগীর? আলমগীরের কোনো মন্তব্য করলো না, কেবল অস্বস্তিতে জানালার বাইরে ঘুটঘুটে অন্ধকারের দিকে তাকিয়ে রইল। আমিরের নীরবতাকে আসমানি তার রূপের কাছে নত শিকার বলে ধরে নিল। দুনিয়ার সব পুরুষই তো এক ঘাটের জল খায়, এই পাথরকেও গলানো যায় বাম হাতের খেল। আমির স্পৃহগেহে ভঙ্গিতে চেয়ার ঠেলে উঠে দাঁড়ালো, হাত বাড়িয়ে আসমানির নরম মোলায়েম হাতটা নিজের শক্ত মুঠোয় নিল। গা ঘেঁষে দাঁড়ালো, সঙ্গে আসমানির ঠোঁটের কোণে বিজয়ের হাসি ফুটে উঠল। আমির হাতের বুড়ো আঙ্গুল ও তর্জনী আঙ্গুলের সাহায্যে বৃত্ত ইশারায় করে প্রশংসার সুরে বলল, একের নটি। মুহূর্তে আসমানের উগ্রতা বিজয় হাসি পাথরের মতো জমাট বেঁধে গেল। অপমানে বিস্ময়ে তার শ্বাসরুদ্ধ হয়ে এলো। সে কিছু একটা বলতে ঠোঁট ফাঁক করছিল, আমি তাকে সেই সুযোগটুকু দিল না। তার হিমশীতল দৃষ্টি ততক্ষণে ঘুরে গিয়ে ঘরের কোনো ব্যান্ডেজ জড়িত মুখ গোমরা করে বসে থাকা রিদওয়ানের দিকে। যন্ত্রণায় রিদওয়ানের শরীর আর মন দুটোই বিষিয়ে আছে। আমির ঠান্ডা গলায় বলল, যাও, তুমি বরং ওর কাছে বসো। তোমার উর্বর জমি চাষ করার জন্য ওর মতো আদর্শ কৃষক দ্বিতীয়টা হবে না। কথাটা শেষ করে আমির আসমানিকে সজোরে এক ধাক্কা দিল। আসমানি নিজেকে সামলাতে পারল না, টাল খেয়ে সে আছড়ে পড়ল রিদওয়ানের রক্তাক্ত গায়ের ওপর। আকস্মিক ধাক্কায় রিদওয়ান ব্যথায় কুঁকড়ে উঠে গালি দিয়ে উঠল, উফ শালার পুত, মারলি তো মারলি, এখন এই বান্দিরে আমার গায়ের উপর। বলে রিদওয়ান থেমে গেল। কথাগুলো আর শেষ হলো না। আসমানি তখনই তার বুকের উপর আধশোয়া অবস্থায়। ধস্তাধস্তিতে আসমানির এলোমেলো হয়ে যাওয়া চুলগোছা রিদওয়ানের গালে আলতো করে ছুঁয়ে যাচ্ছে। রিদওয়ান তখন যন্ত্রণাকাতর চোখ দুটো তাকালো। তার রাগ আর শরীর 20 মুহূর্তেই কাপড় হয়ে উঠে গেল। চোখের সামনে কাকে দেখছে? এ তো অপসরী। আসমানির চওড়া লাল পাড়ের শাড়িটা কাঁধ থেকে অনেকটা সরে গেছে। গাড়ের খাঁজে আর বুকের উপর বিন্দু বিন্দু ঘাম চিকচিক করছে। অপমানে তার মুখটা লাল হয়ে আছে ঠিকই, কিন্তু চোখের কোণে এখনো কামুক বুনো হাতছানি রেখা। মজিদ হাওলাদার আমিরের জন্য তুরুপের তাসি এনেছিল, কিন্তু তাসের মুখটা যেন এতটা বিষাক্ত সুন্দর হতে পারে তা কল্পনার অতীত ছিল। আসমানি রিদওয়ানের হতভম্ব চাউনি দেখে খুশি হয়ে গেল। হাওলাদের বাড়ির সিংহটা তাকে ফিরিয়ে দিল। শিয়ালটাকে বশ করা খুব কঠিন হবে না। সে তার আঙ্গুল দিয়ে রিদওয়ানের রক্তমাখা কলারের উপর ধীরলয়ে আঁকিবুকি করতে করতে ফিসফিসিয়ে বলল, তা আদর্শ কৃষক সাহেব, চোট কি খুব বেশি লেগেছে? তোমার মালিক তো আমায় তোমার জিম্বায় দিয়ে গেল, তা রাখতে পারবা তো? আমি কিন্তু আনকোড়া কুমারী। আমির পেছন আর ফিরেও তাকালো না। তার কাছে আসমানের শরীরেরই প্রদর্শনীয় ছিল নিছকই নর্দমার পঙ্কিলতা। গটগট করে ঘর থেকে বেরিয়ে সে গাড়িতে গিয়ে উঠল। টায়ার ঘষে ধুলো উড়িয়ে গাড়ি ছুটল তার শহরের মূল অফিসের দিকে।
সেখান থেকে তার বৈধ ব্যবসার সব কলকাঠি নাড়া হয়। অফিসের গদিওয়ালা চেয়ারে শরীরটা এলিয়ে দিতেই কবির এসে সামনে দাঁড়ালো। বলল, ভাইজান, দুপুরে ভাবিজান আসছিল, অনেকক্ষণ অপেক্ষা করে গেল, মনে হয় জরুরি কিছু কথা ছিল। পদ্মজার নামটা কানে আসা মাত্র আমিরের পাথরে হিমশীতল মুখভঙ্গি মুহূর্তে কাচের মতো ভেঙে চুরমার হয়ে গেল। কবিরকে একটা জোৎসই গালি দিয়ে আর এক মুহূর্ত দেরি করল না, বেরিয়ে গেল। টেবিলের উপর জরুরি ফাইল, মিটিং সব কিছু পড়ে রইল। পরদিন সরকারি ছুটির দিন। মন্ত্রী সালাউদ্দিন তাকিয়ে ড্রয়িং রুমের পিনপতন নীরবতা। দরজার দিকে পিঠ দিয়ে চেয়ারে হেলান দিয়ে বসে আছে আমির, পায়ের ওপর পাতলা, হাতে বাজ করা খবরের কাগজ, ঠোঁটের কোণে জ্বলন্ত চিরুট থেকে নীল ধোয়া কুণ্ডুলি পাকিয়ে ওঠে সিলিনের দিকে। হঠাৎ পেছন থেকে একটা কণ্ঠ ভেসে এলো, তোমার সাহস তো কম নয়, মন্ত্রীর বাড়িতে এসে চিরুট ফুঁকছ। আমির চমকালো না, এমনকি কাজটাও থামালো না। না সঙ্গে সঙ্গে, বরং একটু থেমে ধীরে ধীরে চিরুটটা অ্যাস্ট্রেরে রেখে উঠে দাঁড়ালো, ঘুরে তাকালো, বিনয়ের সাথে সালাউদ্দিনের সঙ্গে হ্যান্ডশেক করলো। সালাউদ্দিন তারেক সামনাসামনি বসলেন। তার বয়স 50-এর কোটায়, চুল পাকা ধরেছে। বললেন, সরাসরি আলাপে যাই। বলেই থামলেন, কিছু ভাবলেন, তারপর বললেন, আমির, আমরা যখন কাউকে বিশ্বাস করি তখন প্রতিদিন হিসাব আনুগত্য আশা করি। তুমি বিরোধী দলের হাতে অস্ত্র চালান তুলে দিয়ে সেই বিশ্বাসটা ভেঙে দিয়েছ। এটা কি তোমার মতো একজন দূরদর্শী ব্যবসায়ীর জন্য বোকামি হলো না? আমির সোফায় হেলান দিল। তার ভঙ্গিতে কোনো অপরাধবোধ নেই, কোনো ভয় নেই। বলল, প্রশ্নটা ভুল করলেন মন্ত্রী সাহেব, আমি বিশ্বাস ভাঙিনি। আমি শুধু বিনিয়োগে নিরাপত্তা নিশ্চিত করেছি। আপনি টানা 4টা চালান টাকা আটকে রেখেছেন, কারণ হিসাব বলেছে ফান্ড রিডিং হয়নি। কিন্তু আমি জানি সে টাকা কোথায় গেছে, কোন খাতে ব্যয় হয়েছে, কার পকেটে পৌঁছেছে। আমার নীতিটা একদম সাদা কাগজের মতো পরিষ্কার, আগে পাওনা, তারপর পণ্য। সালাউদ্দিনের চোখে কিছু একটা খেলা করলো। বলেন, তুমি জানো এই মুহূর্তে দেশের ভেতরে যে অস্থিরতা চলছে সেটা মোটেও ওই চালানটা আমার জন্য কতটা জরুরি ছিল। তুমি চাইলেই কি আর কয়দিন ধৈর্য ধরতে পারতে না? টাকাটা তো আজ হোক কাল হোক তুমি পেতে। আমি ব্যবসায়ী মন্ত্রী সাহেব, সমাজসেবক নই। ধৈর্য দিয়ে আমার ঘেরের চিংড়ি বড় হয়, আর সেই ধৈর্যের একটা সীমা আছে। কিন্তু আন্তর্জাতিক বাজারে অস্ত্রের চালান ঘুরে কেবল মুদ্রার বিনিময়, প্রতিশ্রুতির বিনিময় নয়। তখনই দরজায় একটা সংকোচনে কাশির শব্দ হলো। মিরাজ ঢুকলো। মন্ত্রীর পিএস, বয়স 30-এর কোঠায়, মুখে একটা চিরস্থায়ী বিনয়ের আবরণ, কিন্তু চোখে হিসাব আছে। এই মিরাজের সাথে আমিরের সব লেনদেন হয়, সব ডিলেট ডিলের সুতো এই লোকের হাত দিয়েই গেছে। তাকে দেখে সালাউদ্দিন বলল, মিরাজ হয়তো তোমাকে ঠিকমতো বোঝাতে পারেনি। সরকার কিছু ফান্ডের জটিলতার কারণে পেমেন্টটা একটু আটকে আছে। আমরা তো আর রাস্তার খুচরা ব্যবসায়ী নই যে তোমাকে ঠকাবো। তুমি এই চালানটা ক্লিয়ার করো, আমি নিজে কথা দিচ্ছি পেছনের সব পাওনা মিটিয়ে দেওয়ার হবে। চলো একটা সমঝোতায় আসি। আমির মিরাজের দিকে একবার তাকালো, তারপর সালাউদ্দিনের দিকে ফিরে বলল, সমঝোতার সময় পার হয়ে গেছে। আমি বকেয়া টাকা দিয়ে আপনার পিএসপি নতুন গাড়ি কেনে। ফান্ডে ঝামেলা নেই, ঝামেলা আপনার নিয়তে। তাই শেষ অস্ত্রের চালানটা আমি ওই পক্ষেই দিয়েছি যারা নগদে বিশ্বাসী। মিরাজ মুখ মুহূর্তেই জন্য শক্ত হয়ে গেল, তারপর আবার সে বিনয়ী মুখোশ ঢেকে গেল। সালাউদ্দিনের মুখে থেকে নরম ভাবটা সরে গেল, কপালে একটা সরু রেখা ফুটে উঠল। তিনি ধীরে ধীরে বললেন, এটা তুমি ঠিক করনি। তুমি জানো ওই অস্ত্রগুলো আমাদের কতটা ক্রুশিয়াল ছিল। তুমি আমাদের সাথে বেইমানি করলে।
যে একবার বিশ্বাসঘাতকতা করে সে বারবার করে। তোমার উপর আমাদের যে ভরসা ছিল সেটা আজ তুমি নিজ হাতে নষ্ট করলে। আমির একটু সামনে ঝুঁকলো, গলা নামিয়ে স্পষ্টভাবে বলল, বিশ্বাসঘাতকতা তখন হয় যখন অপরপক্ষ চুক্তি মানে। আপনারা চুক্তি ভেঙেছেন আগে, আমি শুধু হিসাব বরাবরের পদক্ষেপ নিয়েছি। মিরাজ সম্পর্কে সালাউদ্দিন তাহিরের শালা, এই পরিচয়টুকু তার সবচেয়ে বড় সম্পদ এবং সে জানে সেটা। সেই সম্পর্কের আড়ালে দাঁড়িয়ে আছে, মাঝে মাঝে এমন কথা বলে যা অন্য কেউ বলার সাহস দেখাতো না। এবারও তার ব্যতিক্রম হলো না। ঠোঁটের কোণে একটা তাচ্ছিল্য হাসি ঝুলিয়ে সে ফোড়ন কাটল। বিশ্বাসঘাতকতা একটা, নীতি নেই, সততা নেই। ঘরের বাতাস একটু ভারী হলো। সালাউদ্দিন কিছু বললেন না, শুধু চোখে একটু সরু দেখা। সে তিনি উৎসুক হয়ে দেখলেন এরপর কি হলো। আমি ঠান্ডা মাথায় হাসল, বলল, রাতের অন্ধকারে আমার আমার পাঠানো মেয়েদের সামনে যখন ল্যাংটা হন, তখন আপনার ওই আদর্শ আর নীতি কোন নর্দমায় গিয়ে লুকায়? আপনার মতো মানুষের ইজ্জত তো আমার মেয়েরা বিছানায় রোজ নেয়া। মিরাজের মুখ থেকে রক্ত সরে গেল। সালাউদ্দিন গর্জন করে উঠলেন, তোমার স্পর্ধা অনেক বেড়ে গেছে আমির। তুমি ভুলে যাচ্ছ তুমি কার সামনে দাঁড়িয়ে আছো। আমার শালাকে তুমি আমার সামনেই। আমির একটুও টলল না, বরং সালাউদ্দিনের দিকে সরাসরি তাকিয়ে কথা কেড়ে বলল, মন্ত্রী সাহেব, আমি আপনার সম্মান করি, কিন্তু মিরাজ আপনার শালা হলে আমার কাছে সে স্রেফ একটা বাজারে দাঁড়া। কথাটা গোড়ের মধ্যে পাথরের মতো পড়ল। মিরাজ একবার রাতে প্রায় জ্বলে উঠল। তার ভেতরে অপমান জন্মেছিল, সে ক্রোধ পুঞ্জীভূত হচ্ছিল। এসব একসাথে বেরিয়ে এলো। আমি দালাল? তুই কি এক পাল বে মেয়ের দালাল যে অস্ত্র পাচারকারী? নিজেকে কি ভাবিস তুই? কালই তোর ফ্যাক্টরি গোডাউন তছনছ করে দিতে পারি। আমি ঠান্ডা দৃষ্টি নিয়ে তাকিয়ে রইল। বলল, যার পাওয়ার কথা বলেছিস তার গোপন নথির কথা তো অন্য পার্টির কাছে ফাঁস করেছিস। তুই তো সেই অদম যে নিজের দুলাভাইয়ের ক্ষমতা দোহাই দিয়ে ফান্ড থেকে 2 কোটি টাকা সরাস। বলবো নাকি সব কথা? ঘরে একটা বিদ্যুৎ খেলে গেল। সালাউদ্দিন চমকে উঠলেন। তার চোখ মিরাজের দিকে ঘুরল। মিরাজ হকচকিয়ে গেল। চিৎকার করে বলল, মিথ্যা কথা আমাদের মাঝে ঝামেলা লাগাতে এসব বললে দুলাভাই, এই ছাপটে আর পুষবে না। এ আপনার পিঠে ছুরি মারবে। আমির তখনও উঠে দাঁড়ালো। মিরাজের একদম মুখোমুখি হলো সে। দুজনের মাঝে মাত্র কয়েক ইঞ্চির দূরত্ব। হিসিয়ে বলল, আমি পিঠে ছুরি মারি না মিরাজ, আমি বুক বরাবর বুলেট চালাই। সেকেন্ড খানিক নীরবতা, তারপর মিরাজের ভেতর কোথায় কিছু একটা ভেঙে গেল। সে চিৎকার করে কোমরে পিস্তল বের করলো এবং সেটা আমিরের কপালে ঠেকিয়ে দিয়ে বলল, মুখ বন্ধ কর কুত্তার বাচ্চা। আমির এই আমিরও যেন এই মুহূর্তের অপেক্ষা করছিল। আগে অস্ত্রটা মিরাজ বের করুক। বিদ্যুৎ গতিতে তার হাত কোমরে গেল এবং পরের মুহূর্তেই তার লিভার বারটা মিরাজের কপালে ঠেকে গেল। দুটো অস্ত্র, দুটো কপাল, দুটো মানুষ, মাঝখানে একটা ট্রিগারের দূরত্ব। আমির গলা উঁচিয়ে বলল, ট্রিগার চাপ মিরাজ, সাহস থাকলে চাপ। আমির যখন অস্ত্র হাতে নেয় তখন সে তার পদক্ষেপকে মানুষ হিসেবে গণ্য করে না। আর তুই তো স্রেফ একটা কীটপতঙ্গ। তোর আঙুল কাঁপার আগেই তোর মাথার মগজ পেছনের দেয়ালে লেপ্টে যাবে। মিরাজ হিতাহিত জ্ঞানশূন্য হয়ে সত্যি সত্যি ট্রিগার চেপে দিল। চমকে উঠলেন সালাউদ্দিন তাহির। ইলমা আপু বলেছেন পরবর্তী পর্ব আনন্দপুরে যাব, নারী পাচারের বিস্তারিত শেখাবো। ওকে, আপনারা অপেক্ষায় আছেন তো শেখার জন্য? কমেন্ট করে জানাবেন।